হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনাদের সবার প্রিয় চ্যানেল ক্যান্সার টেনে। আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। ঠিক আছে, আমি অনেক দিন আগেই আপনারা যারা এসটি পিজিটি কেমিস্ট্রি প্রিপারেশন করছেন, ঠিক আছে, তাদের কিন্তু এক্সাম খুব শীঘ্রই হতে চলেছে। ঠিক আছে, অলদো এখনও এডমিট কার্ড দেওয়া হয়নি, ঠিক আছে, বাট যেহেতু 7 তারিখ এক্সাম রয়েছে নেক্সট মান্থের, তাহলে এডমিটটা খুব সম্ভবত এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়ার কথা। ঠিক আছে, যদি এই সপ্তাহের মধ্যে না দেয় তাহলে মেবি এক্সাম ডিলে হতে পারে। ঠিক আছে, তো আশা করছি যে ডিলে হবে না, কারণ ডিলে হয়ে গেলে হয়তো বা এতদিন দিয়ে দিত। ঠিক আছে, এবং তোমার যে সেশনের কিন্তু এক্সামও কিন্তু হতে চলেছে। ঠিক আছে, সো টিআরবিটি বোর্ড এখন ব্যস্ত রয়েছে। ঠিক আছে, কারণ বোর্ডের এক্সামও নিতে হবে। হ্যাঁ, সো এই জন্য মানে হয়তোবা তারা ব্যস্ত রয়েছেন, এই জন্য হয়তোবা তারা এটার দিকে এতটাই গুরুত্ব দিচ্ছেন না। বাট আই থিঙ্ক যেহেতু 7 তারিখ রয়েছে, দ্যাট মিনস আপনাদের এক্সাম কিন্তু হবেই। ঠিক আছে, তাহলে এক্সামটা যেহেতু হবে 7 তারিখ, তাহলে এখন এসটি পিজিটির তো আপনাদের এক্সাম চলে এসেছে, যারা এসটি পিজিটির কেমিস্ট্রি এক্সাম দেবেন। ঠিক আছে, সো আমি পার্ট 2 এবং পার্ট 1-এর ভিডিও আমি দিয়েছি। ঠিক আছে, আমার চ্যানেলে রয়েছে, যারা আজকে নতুন ভিডিও দেখছেন আমার, ঠিক আছে, তাদেরকে বলে দিই। এবং আপনাদের যে পার্ট 3 নিয়ে এসেছি আমি আজকে। ঠিক আছে, পার্ট 3, সো 2017-এর, কারণ এই যে তোমার প্রিভিয়াস ইয়ারের সলিউশনটা, এইগুলি তো এসটি পিজিটির সলিউশন, যার কারণে একটু দেরি হয় ডিটেলে মানে ডিসকাশন করতে। ঠিক আছে, সো যাই হোক, সো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, সো দেখো আজকে যে কোশ্চেনটা রয়েছে এটার মধ্যে কী বলেছে যে তোমার স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট ইউজিং দ্য ডাটা বিলো। ঠিক আছে, তাহলে স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট অর্থাৎ শক্তিশালী বিজারক দ্রব্য, এটার মধ্যে কোনটা হবে? ঠিক আছে, এখানে সিএল মাইনাস দেওয়া রয়েছে, সিআর, এরপরে সিআর +3, এমএন +2। ঠিক আছে, তাহলে এটা আমরা কীভাবে করব? দেখো এই যে ইনফরমেশানগুলি এখানে দেওয়া রয়েছে, এই ইনফরমেশানগুলি দিয়ে তোমার বের করতে হবে। ঠিক আছে, এখানে কি দেওয়া আছে? এখানে কিন্তু স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, স্ট্যান্ডার্ড রিডাকশান পোটেনশিয়াল ইনট সেলের ভ্যালু কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে, ইনট সেল। তাহলে এখানে আমার স্ট্রংগেস্ট রিডিউসিং এজেন্ট কোনটা হবে? তোমরা কি এটা জানো যে ইনট সেলের ভ্যালু যত বেশি নেগেটিভ হবে, ঠিক আছে, তত কিন্তু এটা স্ট্রং কিন্তু তত রিডিউসিং এজেন্ট হবে। ঠিক আছে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে 0.74 কিন্তু সবচেয়ে নেগেটিভ রয়েছে, আর বাকিগুলি ভ্যালু কিন্তু পজিটিভ রয়েছে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা ফাইনাল আনসারটা কিন্তু 0.74 হবে কি না এটার জন্য একটু চেক করতে হবে। চেক কেন করব আমরা? চেক করতে হবে কি, এই যে এখানে কি তোমার যে পোটেনশিয়াল রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া রয়েছে, এটা কি আসলে রিডাকশানের কারণে দেওয়া রয়েছে নাকি অক্সিডেশন পোটেনশিয়ালও দেওয়া রয়েছে? ঠিক আছে, যদি অক্সিডেশন পোটেনশিয়াল দেওয়া থাকে তাহলে ওটাকে আমরা রিভার্স করে ওটাকে রিডাকশান পোটেনশিয়ালে কনভার্ট করব, এরপরে কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে আমরা 1 বাই 1 দেখে নিই যে এখানে কি তোমার অক্সিডেশন পোটেনশিয়াল তো দিয়ে দেয়নি, অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু তো দিয়ে দেয়নি। দেখো আমরা চেক করব, এখানে Cr2O7 এখানে কিন্তু অক্সিডেশন স্টেট কিন্তু তোমার এখানে কত হবে? 14 হলে এটা 6, এখানে কত হবে? এখানে হবে তোমার 2x minus 14 is equal to -2, দ্যাট মিন্স 2x is equal to কত হবে? 16, তাহলে x is equal to তোমার হচ্ছে 18 নাকি? x 8 আসছে কেন? x তো 8 আসার কথা না। 7 to the 20 14 2x, আর এখানে হবে 2। আচ্ছা সরি, এখানে আমি ভুল করেছি, এটা +12 হবে। ঠিক আছে, +12, তাহলে x is equal to 6, তাহলে এখানে +6 রয়েছে, আর এটা কিন্তু +6 থেকে +3-তে গেছে। ঠিক আছে, +3, তাহলে এখানে ইজিলি আমি দেখতে পাচ্ছি যে আপনার রিডাকশান হয়েছে। তাহলে এখানে রিডাকশান পোটেনশিয়াল যে ভ্যালুটা দেওয়া রয়েছে ঠিকই। ঠিক আছে, এরপরে দেখো এখানে কি mn +2, এখানে কিন্তু mn কিন্তু এখানে তোমার
+7 রয়েছে এবং +2 গেছে, ঠিক আছে। তো এখানেও কিন্তু রিডাকশানই হয়েছে, তাহলে রিডাকশান পোটেনশিয়ালের ভ্যালু ঠিক আছে এটা। এরপরে সিএল 0 থেকে এখানে -1 গেছে, দ্যাট মিনস এখানেও কিন্তু তোমার অক্সিডেশন নাম্বার কমেছে, দ্যাট মিনস এখানেও কিন্তু রিডাকশন হয়েছে, দ্যাট মিনস ঠিক আছে এটা, এখানে চেঞ্জ করতে হবে না। হ্যাঁ, এটাও রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুই দেওয়া রয়েছে এবং এটার মধ্যে তোমার +3 থেকে 0 গেছে, ঠিক আছে। তাহলে এটার মধ্যে রিডাকশন হয়েছে, দ্যাট মিনস রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুই দেওয়া রয়েছে, ঠিক আছে। আমরা জাস্ট ক্রস চেক করবো আর কি, যে যদি অক্সিডেশন পোটেনশিয়ালের ভ্যালু দেওয়া থাকে তাহলে ওটাকে আমরা রিভার্স করে ওটাকে রিডাকশন পোটেনশিয়ালে চেঞ্জ করে দেবো, ঠিক আছে। যেহেতু এখানে সবগুলি অপশান তোমার রিডাকশন পোটেনশিয়ালেই ইন্ডিকেট করছে, দ্যাট মিনস এটা রিডাকশন পোটেনশিয়ালের ভ্যালুই, ঠিক আছে। আর যেহেতু এটা সবচেয়ে নেগেটিভ রয়েছে, দ্যাট মিনস তোমার এটাই কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমি এখানে কোন অপশানটাকে টিকমার্ক করব, এখানে দেখো CR+3 আর হচ্ছে গিয়ে CR, ঠিক আছে। তাহলে CR ক্রোমিয়াম +3 থেকে ক্রোমিয়াম গেছে, ঠিক আছে। ক্রোমিয়াম +3 থেকে ক্রোমিয়ামে গেছে, তাহলে এটার জন্য তোমার রিডাকশন পোটেনশিয়াল 0.74। তাহলে এখানে রিডিউসিং এজেন্ট কোনটা হবে, এটা হবে নাকি এটা হবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে কিন্তু তোমার এই জিনিসটা কিন্তু আই থিঙ্ক তোমরা জানো যে আমরা কিন্তু রিডিউসিং এজেন্ট, ঠিক আছে, বা অক্সিডাইজিং এজেন্ট, এটা কিন্তু আমরা লেফট হ্যান্ড সাইডে থেকে দেখি, ঠিক আছে। এখানে যদি তুমি চোখটা রেখে দাও, ঠিক আছে, এখানে যদি তোমার চোখটা রেখে দাও তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা, ঠিক আছে, যে রিডাকশন পোটেনশিয়ালকে কিন্তু আমরা এই দিক থেকে দেখি, এদিক থেকে, ঠিক আছে, লেফট হ্যান্ড সাইড থেকে কিন্তু আমরা দেখে থাকি, এদিক থেকে না কিন্তু, ঠিক আছে, এদিক থেকে কিন্তু আমরা দেখি না, ঠিক আছে, এদিক থেকে কিন্তু আমরা দেখি না। সো যেহেতু আমরা এখান থেকে দেখি, দ্যাট মিনস CR+3 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। এটা একদম ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলেছে যে তোমার একটা রিয়েকশান দেওয়া রয়েছে, এটা একটা 2 স্টেপ রিয়েকশান রয়েছে। এরপরে বলেছে এজিউমিং দ্য ফার্স্ট স্টেপ অ্যাটেইনস ইকুইলিব্রিয়াম র্যাপিডলি, মানে প্রথম স্টেপটার মধ্যে ইকুইলিব্রিয়ামটা খুব তাড়াতাড়ি, ঠিক আছে, মানে এটা র্যাপিড, খুব তাড়াতাড়ি হচ্ছে এই স্টেপটা, ঠিক আছে। আর সেকেন্ড স্টেপটা অবভিয়াসলি স্লো স্টেপ হবে, ঠিক আছে। তাহলে যেহেতু সেকেন্ড স্টেপটা আমি বুঝে নিলাম যে ফার্স্ট স্টেপটা যেহেতু তাড়াতাড়ি হচ্ছে, দ্যাট মিনস সেকেন্ড স্টেপটা তোমার স্লো স্টেপ। আর আমরা জানি যে স্লো স্টেপটাই কিন্তু রেট ডিটারমাইনিং স্টেপ, ঠিক আছে, রেট নির্ণয় করার স্টেপ হচ্ছে গিয়ে তোমার সেকেন্ড স্টেপটা, ঠিক আছে, যেটা স্লো স্টেপ রয়েছে। দ্যাট মিনস আমি যদি রেট বলি R = K G এরপরে H, দ্যাট মিনস এটার উপরে কিন্তু রেটটা ডিপেন্ড করবে, ঠিক আছে। এখন এটাকে আমরা ইকুয়েশন নাম্বার 1 দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো এটা দিয়ে তুমি ডাইরেক্টলি তোমার ইয়েটা বলতে পারবে না, ঠিক আছে, এখানে ইয়েটা বলতে পারবে না, তোমার জি এর পাওয়ার কত হবে এটা কিন্তু ডাইরেক্টলি বলতে পারবে না। কেন? কারণ দেখো এখানে কি বলেছে যে তোমার রেট অফ ফরমেশন অফ পি এর ফরমেশন, ঠিক আছে, পি এর ফরমেশনের রেটটা তোমার প্রপোর্শনাল হবে কার সাথে, ঠিক আছে। দ্যাট মিনস এখানে পি এর ফরমেশনের কিন্তু যে রিয়েকশানটা রয়েছে এটা কিন্তু শুধুমাত্র এই রিয়েকশানটা কনসিডার করলে হবে না, ঠিক আছে, আমাদের দুটোটা রিয়েকশানই কিন্তু কনসিডার করতে হবে। আমি অলদো এখান থেকে শুধুমাত্র স্লো স্টেপ জেনে আমরা এখানে রেট ডিটারমাইনিং স্টেপটা লিখলাম, ঠিক আছে। এবার আমি প্রথম স্টেপ থেকে আমি কি করব দেখো, এটাকে সাপোজ ধরলাম আমি এই যে প্রথম যে রিয়েকশানটা রয়েছে এটার মধ্যে ধরলাম এটার যে রেটটা রয়েছে এটা K1 আর দ্বিতীয়টা রয়েছে K2, ঠিক আছে। তাহলে এটা K2 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো আমি প্রথম যে রিয়েকশানটা রয়েছে এটার যদি আমি K1 লিখি, রেটটা লিখি, ঠিক আছে, তাহলে K1 = কি হবে তোমার থার্ড ব্র্যাকেট H² / কনসেন্ট্রেশন অফ জি, ঠিক আছে। তাহলে এখানে দেখো তোমার এখানে আমরা কি করব, এখন এখানে আমরা দেখো তো এখানে কি করা যায়, এখানে আমরা K1G এটাকে এদিকে নিয়ে আসলাম ক্রস মাল্টিপ্লাই করে, আর এটাকে H² এখানে নিয়ে গেলাম। আমার H এর ভ্যালুটা লাগে, ঠিক আছে, কারণ H এর ভ্যালুটা কেন লাগে, কারণ H দেখো এই যে দুইটা স্টেপের মধ্যেই কিন্তু H আসছে, ঠিক আছে। সো H যেহেতু এসেছে দ্যাট মিনস কি এটা কিন্তু Hটা কিন্তু একটা ইন্টারমিডিয়েট, ঠিক আছে। তো ইন্টারমিডিয়েটের ভ্যালু কিন্তু আমার ওই 1 নম্বর ইকুয়েশনে কিন্তু পুট করতে হবে, ঠিক আছে। তাহলে এটাকে যদি তুমি ইয়ে করো তাহলে এটা কি হবে K⁻½ আর হচ্ছে গিয়ে এটা ½ ঠিক আছে, G কনসেন্ট্রেশন এটার পাওয়ার তোমার ½ ঠিক আছে। তাহলে
হ্যাঁ, এখানে আমার এইচ এর এই যে ভ্যালুটা, এটাকে আমি যদি 2 নাম্বার দিই, তাহলে 2কে তোমার 1-এর মধ্যে পুট করো, ঠিক আছে? তাহলে পুট করলে কি হবে দেখো, আর ইকুয়াল টু তোমার এখানে হয়ে যাবে K2, আর এখানে কি আসবে, এখানে আসবে তোমার G, আর এখানে হয়ে যাবে G3^2, ঠিক আছে? আর এটা হচ্ছে H, ঠিক আছে? তাহলে আমি এখানে ওভারঅল বলতে পারি, এখানে আমরা, আচ্ছা H তো নেই এখানে, কারণ G তো আমরা H এর জায়গায় বসিয়েছি নাকি? তাহলে এখানে আমি লিখতে পারি যে নতুন যে কনস্ট্যান্টটা এসেছে এটা আমার তোমার K ড্যাশ ধরলাম এটাকে, ঠিক আছে? আর এটা কিন্তু তোমার এখানে G^3/2, ঠিক আছে? তাহলে রেট কিন্তু আমার এখানে ডাইরেক্টলি তোমার G^3/2 এটার সাথে কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে, ঠিক আছে? তাহলে আমি বলতে পারি যে আমার যে রেটটা এটা কিন্তু অপশন 3 এর সাথে ম্যাচ করছে। সো অপশন 3 কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে? আমাকে বলেছে রেট অফ ফরমেশন অফ পি এর ফরমেশনের রেটটা তোমার কার সাথে প্রপোর্শনাল হবে, ঠিক আছে? তো আমি দেখলাম যে এটা ফাইনালি তোমার আর যে রেটটা রয়েছে এটা কিন্তু যে G^3/2 এর সাথে কিন্তু সমানুপাতিক রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, এটা কিন্তু যে তোমার প্রি ইকুইলিব্রিয়াম কনসেপ্ট একটা কনসেপ্ট রয়েছে, ওটা থেকে সলভ করেছি, ঠিক আছে? আর এটা কিন্তু স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, ঠিক আছে? ওগুলো কিন্তু তোমাদের করে রাখতে হবে, কারণ ওগুলো থেকেও কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? ইকুইলিব্রিয়ামের মধ্যে তোমাদের যে কনসেপ্টটা একদম ইজি তো আসবে না, যেহেতু ST PGTর এক্সাম রয়েছে। তো তোমাদের ওই যে মাস্টার ডিগ্রি লেভেলে যে তোমরা স্টেডি স্টেট অ্যাপ্রক্সিমেশন, এরপরে প্রি ইকুইলিব্রিয়াম অ্যাপ্রক্সিমেশন ওইগুলি পড়েছ, সো ওইগুলি কিন্তু ভালো করে পড়ে রাখবে, ওইখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবে, ঠিক আছে? সো নেক্সট দেখো, এই রিয়েকশনটার মধ্যে বলেছে রেট অফ ফরমেশন অফ X2 আমরা কীভাবে লিখব। তাহলে এটার জন্য আমি প্রথমে রেটগুলি লিখে নিই, ঠিক আছে? এটার টার্মে কীভাবে লিখতে হয় আমরা জানি, এটা 1/2 মাইনাস হবে এখানে, আর এটা হবে DT, এটা হবে তোমার X3, ঠিক আছে? আর এখানে কি হবে 1/3, এটা হবে dx2, আর এটা হবে DT নাকি? তাহলে আমার রেট অফ ফরমেশন যেহেতু তোমার বের করতে হবে এত, ঠিক আছে? এটার যেহেতু ফরমেশনের রেট লিখতে হবে, দ্যাট মিন্স এটাকে আমি ওইদিকে পাঠিয়ে দেবো। তাহলে এটা কি হবে -3/2 dx3/dt, ঠিক আছে? তাহলে এটা কোন অপশনে রয়েছে? 3/2, দ্যাট মিন্স অপশন ডিতে রয়েছে। সো অপশন ডি একদম সঠিক উত্তর হয়ে যাবে। পরবর্তী কোশ্চেনে আমরা চলে যাব। দেখো কি করেছে এখানে বলছে রেট অফ এ কেমিক্যাল রিয়েকশন। একটা কেমিক্যাল রিয়েকশনের যে রেটটা আছে ওটা কিন্তু ডাবল হয়ে গেছে, ঠিক আছে? ফর এভরি 10 ডিগ্রি সেলসিয়াস রাইজ অফ টেম্পারেচার, ঠিক আছে? প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস যখন তুমি টেম্পারেচারটা বাড়াবে তখন তোমার যে রেটটা রয়েছে ওটা কিন্তু ডাবল হয়ে যাবে, ঠিক আছে? তাহলে টেম্পারেচারটা যদি আমরা 50 ডিগ্রিতে রেজ করি তাহলে রেট অফ রিয়েকশন তোমার ইনক্রিজ হবে কতটুকু, ঠিক আছে? তাহলে এটা তোমার নর্মালি ফর্মুলা দিয়েও ইউজ করতে পারো 2 টু দি পাওয়ার n, ঠিক আছে? তো আমরা ফর্মুলাতে যাবো না, আমরা ইজিলি যাবো, ঠিক আছে? দেখো নর্মালি ধরো না 0 ডিগ্রিতে রয়েছে, ঠিক আছে? তো তুমি কি করলে এটাকে এটাকে তোমার 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ালে, ঠিক আছে? তাহলে এটাকে এখানে 10 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। তো এখানে যে তোমার প্রথমবার কি হবে, সাপোজ ধরো না এখানে রেটটা রয়েছে, রেট এখানে রয়েছে আর, ঠিক আছে? 0 ডিগ্রি সেলসিয়াস, যেই মাত্র তুমি 10 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে 10 ডিগ্রি সেলসিয়াসতে পৌঁছালে দ্যাট মিন্স তোমার রেটটা 2 টাইমস হয়ে গেল, ঠিক আছে? নেক্সট দেখো আমরা আবার 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, ঠিক আছে? আবার 10 ডিগ্রি সেলসিয়াস বাড়াবো, তাহলে এটা হয়ে যাবে 20 ডিগ্রি সেলসিয়াস। আর এই ক্ষেত্রে তোমার যে রেটটা এটা কিন্তু 4R হয়ে যাবে, ঠিক আছে? 4R। এরপরে দেখো 20 থেকে আমরা আরও 10 ডিগ্রি বাড়াবো, ঠিক আছে? তাহলে এটা 30 ডিগ্রি সেলসিয়াস হবে। আর এই ক্ষেত্রে কিন্তু তোমার রেটটা কিন্তু 8R হয়ে যাবে, ঠিক আছে? 8R। নেক্সট আমরা এটাকে আবার 10 ডিগ্রি বাড়াবো, ঠিক আছে? তাহলে এটা কত হবে? এটা হবে 40 ডিগ্রি সেলসিয়াস এবং এটা হবে তোমার 16R। এরপরে দেখো লাস্ট এখানে আমরা 50 ডিগ্রিতে পৌঁছে গেলাম, ঠিক আছে? 10 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে, দ্যাট মিন্স এখানে কিন্তু ফাইনাল স্টেপে আমার রেট কিন্তু 32R আসছে। দ্যাট মিন্স প্রথম যে রেটটা রয়েছে ওটার কিন্তু 32 টাইমস এসেছে। দ্যাট মিন্স আমার এখানে সঠিক উত্তর অপশান সি। একদম ইজি পিজি কোশ্চেন ছিল এটা, ঠিক আছে? সো কিছু কিছু কোশ্চেন খুবই ইজি রয়েছে এবং কিছু কিছু কোশ্চেন কিন্তু খুবই কনসেপচুয়াল এবং ডেপথে রয়েছে, ঠিক আছে? সো দেখো নেক্সট কোশ্চেনে কী বলেছে একটা রিয়েকশান রয়েছে
ইফ দ্য রেট অফ দ্য রেট এক্সপ্রেশন বলেছে এটা হবে, ঠিক আছে। ইফ দ্য ভলিউম ইজ রিডিউস টু 1/3, ভলিউমকে 1/3 রিডিউস করা হয়েছে, রেট অফ দ্য রিয়েকশন উইল ইনক্রিজ, রিয়েকশনের রেট কতটুকু ইনক্রিজ হবে, ঠিক আছে। তাহলে এটা তোমরা কীভাবে করবে, তাহলে দেখো এখানে রেট ইকুয়েশনটা প্রথমে আমি লিখে নেব। রেট ইকুয়েশনটা তোমার এখানে কনসেন্ট্রেশন টার্ম না ইউজ করে এটা তোমার পার্শিয়াল প্রেশারের টার্মসে ইউজ করা হয়েছে, ঠিক আছে, নো প্রবলেম। এবার দেখো আমরা জানি যে তোমার এই যে প্রেশার রয়েছে এটা কিন্তু ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, ঠিক আছে। দ্যাট মিন্স আমি যদি এই জিনিসটা বলি যে তোমার প্রেশারকে যদি তুমি এখানে ভলিউমকে 1/3 রিডিউস করেছে, ভলিউমকে যদি তুমি 1/3 রিডিউস করো, ঠিক আছে, তাহলে প্রেশার কি হবে, যেহেতু ইনভার্সলি প্রপোর্শনাল রয়েছে, তাহলে এটা কি হবে, এটা কিন্তু 3 টাইমস হয়ে যাবে, ঠিক আছে, 3 টাইমস দ্য প্রেশার, ঠিক আছে, 3 টাইমস দ্য প্রেশার হবে। তাহলে আমি এখানে কে, আর এটা যেহেতু নট রয়েছে দ্যাট মিন্স কি এটার উপরে কিন্তু ডিপেন্ডই করছে না, তাহলে এটার মধ্যে আমার দেখবো না এটা, ঠিক আছে, এটার মধ্যে আমি দেখবো না, এটাকে আমি এখান থেকে এলিমিনেট করে দেবো, কারণ এটার ভ্যালু আমরা 1 জানি, দ্যাট মিন্স এটার মধ্যে কিন্তু ডিপেন্ড করছে না, ঠিক আছে। এটা কিন্তু পার্শিয়াল প্রেশার অফ এর পার্শিয়াল প্রেশারের উপরেই কিন্তু রিয়েকশনটা ডিপেন্ড করছে, ঠিক আছে, যেহেতু সেকেন্ড অর্ডার বলেছে। আচ্ছা এখানে আমরা কি করব, এখন প্রেশারটাকে 3p করে দেবো নাকি, 3pa করে দেবো, এটা স্কোয়ার, এটাকে স্কোয়ারটা বের করলে কী হবে, এখানে হয়ে যাবে 9 আর এটা হবে কে এবং pa তার স্কোয়ার, ঠিক আছে। তাহলে দেখো 9 এটা হবে আর ড্যাশ, নতুন রেট পেলাম আমি ইন্টু পুরানো রেটটা, ঠিক আছে, পুরানো রেট। তাহলে দেখো 9 টাইমস হচ্ছে, সো 9 টাইমস অপশন বিতে রয়েছে, অপশন বি একদম সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। দেখো নেক্সট কোয়েশ্চেন আমরা কীভাবে করবো, দেখো এখানে একটা রিয়েকশন রয়েছে, এখানে বলেছে সেকেন্ড অর্ডার রিয়েকশন, আচ্ছা ঠিক আছে, ভালো কথা ভাই। এখানে কি বললো, এখানে বললো যে একটা প্লট করো, কনসেন্ট্রেশন এ ভার্সেস টাইম, একটা স্ট্রেট লাইন দেবে, আচ্ছা 1/t করলে এখানে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, একটা ln/t করলে এখানে একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে, e⁴ করলে এখানে t এর সাথে করলে তোমার একটা স্ট্রেট লাইন পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। দেখো এখানে প্রথম যে আমাকে একটা জিনিস বলেছে যে এখানে যে রেট, ঠিক আছে, সেকেন্ড অর্ডার রিয়েকশনের কিন্তু এখানে রেট দেওয়া রয়েছে, ঠিক আছে। তাহলে যেহেতু এটা সেকেন্ড অর্ডার রিয়েকশান, তাহলে আমি কি লিখতে পারি যে তোমরা এই জিনিসটা জানো যে সেকেন্ড অর্ডার রিয়েকশানের ক্ষেত্রে কিন্তু তোমার এ মাইনাস এ নট ইজিক্যাল টু কেটি হয়, ঠিক আছে, এটা হচ্ছে কি মেন ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে কেটি ইজিক্যাল টু কী হবে, 1/a প্লাস 1/a নট, নাকি, সরি আমি কি লিখছি, আমি কি লিখলাম, এটাকে ঠিক করতে হবে, আচ্ছা এবার দেখো 1/a ইজিক্যাল টু তোমার 1/a নট প্লাস কেটি, ঠিক আছে। তাহলে দেখো y ইজিক্যাল টু mx প্লাস সি, ঠিক আছে, এটার সাথে যদি তুমি কম্পেয়ার করো তাহলে কিন্তু তোমার একটা স্ট্রেট লাইন আসবে, ঠিক আছে। এর ক্ষেত্রে তোমার 1/a করছো এবং তোমার কার সাথে করছো, এটা কিন্তু টি এর সাথে করছো, ঠিক আছে, ভার্সেস টি, তাহলে গ্রাফটা তোমার এরকম আসবে, ঠিক আছে। তাহলে এটাও কিন্তু একটা স্ট্রেট লাইন আসছে, বাট এই ক্ষেত্রে কিন্তু অরিজিন দিয়ে পাস হচ্ছে না, কারণ y ইজিক্যাল টু mx হলে অরিজিন দিয়ে পাস হতো, কিন্তু যেহেতু এখানে একটা y ইজিক্যাল টু ms প্লাস সি রয়েছে, এখানে কিন্তু জিরো দিয়ে স্টার্ট হবে না, ঠিক আছে, কোনো একটা ভ্যালু পার হয়ে ওখান থেকে স্টার্ট করবে গ্রাফটা, একটা স্ট্রেট লাইন হবে। সো এখানে অপশন বি সঠিক উত্তর হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুবই ইজি কোয়েশ্চেন ছিল, এত একটা কোনো কনসেপচুয়াল ছিল না, ঠিক আছে। যারা সেকেন্ড অর্ডার রিয়েকশন পড়েছে, সেকেন্ড অর্ডার রিয়েকশনের রেটের ইকুয়েশন এবং রেট কনস্ট্যান্টের ইকুয়েশন এগুলি জানে। সো আমরা নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, এখানে নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে তোমার একটা 10 ml এর অ্যাকোয়াস সলিউশন রয়েছে, ওই 10 ml এর অ্যাকোয়াস সলিউশনে বলেছে যে 222 mg CaCl2 রয়েছে, এবং এখানে তোমার মলিকুলার ওয়েট দেওয়া রয়েছে 111, এবং এখানে বলেছে 100 ml ডাইলিউট করা হয়েছে, ঠিক আছে, মানে ওটাকে 100 ml ডাইলিউট করা হয়েছে, এবং কনসেন্ট্রেশন Cl মাইনাসের কনসেন্ট্রেশন বের করতে হবে, ঠিক আছে, রেজাল্টিং সলিউশন। আচ্ছা এটা আমরা কীভাবে বের করব, দেখো এখানে বলেছে যে তোমার যে 10 ml রয়েছে, ঠিক আছে, 10 ml কী রয়েছে, 10 ml CaCl2 এর তোমার অ্যাকোয়াস সলিউশন, ঠিক আছে, CaCl2 এর জলীয় দ্রবণ রয়েছে, যেটার মধ্যে CaCl2 এর যে পরিমাণটা রয়েছে এটা 222 mg, ঠিক আছে।
তাহলে এটার আবার মলিকুলার ওয়েট দেওয়া রয়েছে, এটা মলিকুলার ওয়েট কত 111, ঠিক আছে। তাহলে এখানে আমার কনসেন্ট্রেশন Cl মাইনাসের কনসেন্ট্রেশন কীভাবে বের করব? তাহলে দেখো Cl মাইনাসের কনসেন্ট্রেশন এখানে আমরা কিন্তু বের করতে পারবো না, কারণ এখানে Cl মাইনাসের কোনো কিছু দেওয়া হয়নি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এখানে কিন্তু CaCl2 দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা এখানে CaCl2 প্রথমে মোল বের করে নিব। তোমরা হয়তো বা এটা ইয়ে হতে পারে যে স্যার মোল কেন বের করো, মোল বের করে আমার কী হবে, ঠিক আছে। তাহলে দেখো মোল বের করে কিন্তু আনসারটা বের হতে পারবে বা হবে, ঠিক আছে। মোল না বের করলে কিন্তু হবে না, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে আমি মোল বের করবো এটার। তো এটার মোল বের করার জন্য আমরা জানি মোল ইজ ইকুয়াল টু তোমার গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে। তাহলে গিভেন ওয়েট কত দেওয়া রয়েছে, গিভেন ওয়েট কিন্তু তোমার এখানে 222 mg দেওয়া রয়েছে, আর এখানে মলিকুলার ওয়েট কত 1111, ঠিক আছে। তাহলে দেখো মলিকুলার ওয়েট কিন্তু আমরা জানি এটা কিন্তু গ্রাম পার হয়, ঠিক আছে। এটা কিন্তু গ্রাম পার মোল হয়, ঠিক আছে, গ্রাম পার মোল। দ্যাট মিন্স এখানে কিন্তু তোমার এই যে ওয়েটের যে গ্রামটা, হ্যাঁ, ওটা কিন্তু তোমার গ্রামটা, ওয়েটের যে গ্রামটা আসবে এখান থেকে, যে গ্রামটা আসবে এই গ্রামটা এটা কাটাকাটি হয়ে তোমার ওভারঅল যে এনের যে ইউনিটটা ওটা কিন্তু মোল থাকবে, ঠিক আছে। তাহলে অবভিয়াসলি আমার এখানে কি করতে হবে, এখানে কিন্তু আমার এই যে মিলিগ্রামে রয়েছে 222, এটাকে আমরা গ্রামে কনভার্ট করে নেব, ঠিক আছে। তাহলে এটাকে তোমার গ্রামে কনভার্ট করলে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, তাহলে 0.222 চলে আসবে, ঠিক আছে, 222 চলে আসবে, 0.8 ডিভাইড বাই 1111, ঠিক আছে। এটাকে যদি তুমি সলভ করো তাহলে নাম্বার অফ মোল চলে আসবে 0.002, ঠিক আছে, এত মোল, ঠিক আছে। এবার দেখো এবার আমরা কি বের করব, এবার আমরা মোল বের করে নিয়েছি, মোলটা আমরা বের করে নিয়েছি। এবার দেখো কি করে করব এটা, মোলটা বের করার পরে এটাকে আমি মোলটা যদি আমি বের করে ফেলি, মোল বের করার পরে দেখো আমরা কি কাজ করব, মোল। এবার দেখো আমরা এখানে মোল তো বের করে নিয়েছি, এবার দেখো আমরা ক্যালসিয়াম ক্লোরাইডের যে রিয়েকশানটা লিখি Ca+2 2Cl-, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি ইজিলি দেখতে পাচ্ছ যে একটা CaCl2 থেকে কিন্তু আমার দুইটে কিন্তু এখানে Cl- তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি লিখতে পারি যে 0.002 মোল থেকে কিন্তু আমার 2 × 0.002 এত মোল কিন্তু আমার কী ফর্ম হবে, Cl- তৈরি হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে আনসারটা কী হবে, এখানে আসবে তোমার 0.004, ঠিক আছে, এত মোল আসবে তোমার কি Cl-, ঠিক আছে। এখন আমাকে মোল কিন্তু বের করতে বলেনি, আমাকে বলেছে যে তোমার কনসেন্ট্রেশন বের করো, ঠিক আছে। তো আমরা জানি কনসেন্ট্রেশন C = তোমার এটা হচ্ছে N/V, ঠিক আছে। তাহলে N কত, N হচ্ছে 0.004, আর V হচ্ছে গিয়ে ভলিউম, ঠিক আছে। তাহলে এখানে যে ভলিউমটা কিন্তু এখানে লিটারে পুট করতে হবে, ঠিক আছে। তো আমাদের এখানে যে ভলিউমটা দেওয়া রয়েছে, এখানে কিন্তু ওরা বলেছে কোশ্চেনে যে তোমার 10 ml রয়েছে, এটাকে কিন্তু 100 ml কনভার্ট করা হয়েছে, ঠিক আছে। দ্যাট মিনস এটার মধ্যে 90 ml কোনো ওয়াটার কিছু দিয়ে এটাকে 100 ml কনভার্ট করেছে, ঠিক আছে। তো যেহেতু এটাকে 90-কে কনভার্ট করেছে 100 ml, দ্যাট মিনস এটার কিন্তু ফাইনাল ভলিউমটা 100 ml, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি লিটারে মানে করি, ট্রান্সফার করি, তাহলে কি হবে, এটা কিন্তু 100 ml ডিভাইড বাই 1000, ঠিক আছে, এত 0.1 0.1 কিন্তু লিটার হবে, ঠিক আছে। তাহলে 0.1 লিটার দিয়ে কিন্তু আমরা এটাকে ডিভাইড করে দেবো, এখানে কি আসলো, এখানে এটাকে, ঠিক আছে, এই যে এটা বের হয়েছে, এটাকে মোলটাকে, এটাকে আমরা 0.1 দিয়ে ডিভাইড করে দেবো, ঠিক আছে। তাহলে এখানে আমি যদি লিখি 0.1, ঠিক আছে, তো এটাকে যদি ডিভাইড করো তাহলে 1/10, 10টা উপরে চলে আসবে, তাহলে ফাইনাল আনসার কিন্তু তোমার যে কনসেন্ট্রেশনটা ওটা আসবে 0.04, ঠিক আছে। এটা কোথায় রয়েছে, এটা কিন্তু অপশান বিতে রয়েছে, ঠিক আছে, অপশান বিতে রয়েছে। সো অপশান বি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশান বি একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। যে তোমার একটা নেগেটিভ তোমার বলেছে যে তোমার একটা নেগেটিভ ডেভিয়েশন ফ্রম রাউলার্স ল ইজ অবজার্ভড ইন হুইচ অফ দ্য ফলোয়িং বাইনারি লিকুইড মিক্সচার, ঠিক আছে। তাহলে কোন বাইনারি মিক্সচারে তোমার যে রাউল্টের ল ওটার নেগেটিভ ডেভিয়েশন আসে, ঠিক আছে। রাউল্টের তোমার ইয়েটাগুলো তোমরা পড়েছো আশা করি, ঠিক আছে। নেগেটিভ ডেভিয়েশন এরকম আসবে, নেগেটিভ ডেভিয়েশন নর্মালি এরকম আসে, যে কার্ভটা রয়েছে,
ঠিক আছে, এমন এমন করে এমন এমন, এরপরে তোমার নেগেটিভ ডেভিয়েশনে এমন হয়, ঠিক আছে, এরপরে এমন হয় নাকি? তোমরা এটা আশা করি পড়েছো নেগেটিভ ডেভিয়েশন। তো নেগেটিভ ডেভিয়েশনে কি হয়? নেগেটিভ ডেভিয়েশনে তোমার এ আর বি মানে আলাদা আলাদা মলিকিউলের মধ্যে যে অ্যাট্রাকশন ফোর্সটা ওটা কিন্তু গ্রেটার হয় এ মানে সেম মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন আর আরেকটা সেম মলিকুলের মধ্যে অ্যাট্রাকশন, ঠিক আছে, এটা থেকে বেশি যখন হয়। তাহলে দেখো এখানে যদি তুমি অপশনগুলি দেখো, এই যে এসিটোন এবং CH-Cl3, ঠিক আছে, এটা কিন্তু তোমার এসিটোনের মধ্যে যে তোমার এটা রয়েছে, ঠিক আছে, এই CH-Cl3, ঠিক আছে, এখানে কিন্তু একটা হাইড্রোজেন বন্ডিংয়ের চান্স রয়েছে, যার কারণে তোমার এখানে কিন্তু একটা অ্যাট্রাকশন ফোর্স কিন্তু কাজ করছে, ঠিক আছে, এসিটোনের অক্সিজেন এবং এখানে তোমার ক্লোরোফর্মের যে হাইড্রোজেনটা রয়েছে এটার মধ্যে এক ধরনের তোমার হাইড্রোজেন বন্ডিং এর কারণে এখানে অ্যাট্রাকশন ফোর্সটা এবি অ্যাট্রাকশন ফোর্সটা একটু ডমিনেটিং, যার কারণে তোমার এখানে যে নেগেটিভ ডেভিয়েশনটা হচ্ছে, ঠিক আছে। তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব, ঠিক আছে। পরবর্তী কোয়েশ্চেনে দেখো কি বলেছে যে সলিউবিলিটি of any gas at 1 bar pressure is এত, what will be its solubility at 3 bar pressure keeping the temperature constant, ঠিক আছে। তাহলে এটা তোমরা হয়তোবা জানো যে আমরা যে সলিউবিলিটি এবং তোমার যে প্রেশার রয়েছে, সলিউবিলিটি এবং প্রেশার ওটা কিন্তু তোমার সলিউবিলিটি এবং প্রেশার ওটা কিন্তু তোমার কি বলবো আমরা, সলিউবিলিটি এবং প্রেশার ওটা কিন্তু তোমার হেনরির সূত্র রয়েছে, হেনরি ল, ঠিক আছে। হেনরি ল কিন্তু উনি বলেছেন যে সলিউবিলিটি কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল হবে পার্শিয়াল প্রেশারের, ঠিক আছে। তাহলে দেখো আমি সলিউবিলিটি ইজ ইকুয়াল টু কেপি লিখতে পারি, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস আমি লিখতে পারি যে তোমার S/P এর যে ভ্যালুটা এটা কিন্তু একটা কনস্ট্যান্ট হবে। দ্যাট মিনস আমি এটাকে আরেকভাবে লিখতে পারি যে S1/P1 ইজ ইকুয়াল টু S2/P2, এটাও কিন্তু কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। তাহলে দেখো S1 এর ভ্যালু দেওয়া রয়েছে, S1 এর ভ্যালু কত দেওয়া রয়েছে 0.05, ঠিক আছে। P1 এর ভ্যালু কত 1 বার এবং P2 এর ভ্যালু দেওয়া রয়েছে তোমার 3 বার। তাহলে S2 এর ভ্যালু বের করতে হবে, তাহলে S2 এর ভ্যালু কত হবে, এটা হবে 0.15, ঠিক আছে। তাহলে 0.15 কিন্তু সঠিক উত্তর অপশন এ তে রয়েছে, অপশন এ কিন্তু একদম সঠিক উত্তর হবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো, নেক্সট কোয়েশ্চেনে আমরা কি করব, এখানে বলেছে একটা সলিউশন রয়েছে যেটার মধ্যে এত লিটার ইউরিয়া ইজ isotonic with 5% solution of an unknown solute, ঠিক আছে। আননোন সলিউটের তোমার 5%, ঠিক আছে। তো এখানে বলেছে যে তোমার যে মোলার মাস রয়েছে অফ দ্য আননোন সলিউট উইল বি, মোলার মাস, আননোন সলিউটের মোলার মাস কি হবে, ঠিক আছে। তাহলে এটা আমরা কিভাবে বের করব, আননোন সলিউশনের যে তোমার মোলার মাস রয়েছে ওটা আমরা কিভাবে বের করব। দেখো এই কোশ্চেনটা তোমার করার জন্য খুবই একটা মানে তোমার আইডিয়া থাকতে হবে, ঠিক আছে। তোমার এই যে ইয়েটা রয়েছে আইসোটোনিক, ঠিক আছে, এখানে আইসোটোনিক বলা হয়েছে। তো এখানে ভ্যালুটা দেখে তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই ভ্যালুটা থেকে আমরা কি জানতে পারি, দেখো তো এই ভ্যালুটাকে আমি এই জিনিসটা এখানে যদিও ডেনসিটি দেওয়া রয়েছে, ঠিক আছে, তো আমি এই ভ্যালুটা থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে তোমার 8.6 গ্রাম, ঠিক আছে, 8.6 গ্রাম ইউরিয়া তোমার 1 লিটারের মধ্যে তোমার ডিজলভ আছে, ঠিক আছে, 1 লিটার সলিউশনের মধ্যে কি আছে, ডিজলভ আছে, ঠিক আছে। 8.6 গ্রাম ইউরিয়া 1 লিটারের মধ্যে দ্রবীভূত আছে, ঠিক আছে। এরপরে এখানে আচ্ছা এটা জানলাম আমি 1 লিটার, ঠিক আছে, 1 লিটারের মধ্যে দ্রবীভূত আছে। এরপরে বলেছে যে আইসোটোনিক উইথ 5% সলিউশন অফ আননোন সলিউট, ঠিক আছে। তাহলে তোমার আননোন সলিউটের যে 5% সলিউশন, এটা থেকে আমরা কি জানতে পারি, এটা থেকে আমরা জানতে পারি যে 5 গ্রাম, ঠিক আছে, 5 গ্রাম কিন্তু 100 ml এর সলিউশনে দ্রবীভূত রয়েছে আননোন সলিউটটা, ঠিক আছে। তাহলে দেখো তো 100 ml এ আমার রয়েছে 5 গ্রাম, কার অ্যামাউন্ট এটা আননোন, ঠিক আছে, আননোনের কথা বলছি। তাহলে 1000 ml কত হবে, 1000 ml অবভিয়াসলি 50 গ্রাম হবে, বা 1 লিটারে লিখতে পারি, ঠিক আছে, 1 লিটারে 50 গ্রাম। এখন আমি এটা কেন বের করেছি একটু পরেই বুঝতে পারবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার কিন্তু এখানে কি বলেছে, মোলার মাস বের করতে হবে। তাহলে আমরা এখানে কি করতে পারি আমরা, ঠিক আছে। তাহলে দেখো
আমরা এখানে কি বের করব, এখানে কিন্তু আমাদের হ্যাঁ যে মোলারিটি কিন্তু বের করতে হবে, ঠিক আছে, একটা মোলারিটি বের করতে হবে। কেন মোলারিটি বের করব, কেন মোলারিটি বের করব, দেখো এই যে সলিউশনটা একটা হিন্ট দিয়েছে, যে সলিউশনটা হচ্ছে গিয়ে তোমার একটা আইসোটোনিক, ঠিক আছে, আইসোটোনিক বলেছে সলিউশনটা। যেহেতু সলিউশনটা আইসোটোনিক, দ্যাট মিন্স এটা থেকে আমরা কি জানি, এটা থেকে আমরা জানি যে তোমার অসমোটিক প্রেশার কিন্তু সেম হবে, ঠিক আছে, মানে ইউরিয়ার যে অসমোটিক প্রেশার আর আননোনের যে অসমোটিক প্রেশার দুটোটা কিন্তু সেম হবে। আর আমরা জানি পাই ইজ ইকুয়াল টু তোমার ImRT, ঠিক আছে, ImRT, ঠিক আছে, এখানে আরও তোমরা সিও লিখতে পারো কনসেন্ট্রেশন, আর আমি মোলারিটি লিখেছি আর কি। তাহলে দেখো এখানে কিন্তু আয়ের ভ্যালু কিন্তু 1 হবে, আয়ের ভ্যালু আমরা 1 নিচ্ছি কেন, কারণ এখানে যে তোমার ইউরিয়া রয়েছে, ইউরিয়া কিন্তু একটা নন ইলেকট্রোলাইট, ঠিক আছে, আর ইউরিয়াকে যেহেতু একটা আননোন সলিউশনে ডিজলভ করা হয়েছে, দ্যাট মিন্স তোমার ওই আননোন সলিউশনটা তখনই ডিজলভ হবে যখন ওটাও কিন্তু একটা তোমার একটা নন পোলার সলিউশন হয়, ঠিক আছে, তাহলে নন পোলারের মধ্যে নন পোলারে ডিজলভ হয়, তাহলে ওটার ভ্যালুও কিন্তু 1 হবে, ঠিক আছে। তাহলে আমি বলতে পারি যে MRT ইজ ইকুয়াল টু MRT, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু তোমরা যদি দেখো আর কিন্তু একটা গ্যাস কনস্ট্যান্ট, এটা কেটে যাবে, এবং টেম্পারেচার একটা নির্দিষ্ট টেম্পারেচার নিলে এটাও কেটে যাবে, তাহলে তোমার M1 ইজ ইকুয়াল টু M2, M1টা ধরলাম আমি, সাপোজ M1 না ধরে MU ধরলাম ইউরিয়া, আর এটাকে আননোনটাকে UN ধরলাম, ঠিক আছে। তাহলে দুটোটার কিন্তু মোলারিটি কিন্তু ইকুয়াল হবে, ঠিক আছে। তাহলে মোলারিটি যেহেতু ইকুয়াল হবে, তাহলে আমি প্রথমে মোলারিটিটা বের করে নিই। মোলারিটি ইজ ইকুয়াল টু নাম্বার অফ মোল পার লিটার অফ দ্য সলিউশন, ঠিক আছে। তাহলে মোলারিটি আমরা এখানে মোল বের করতে হবে, এখানে আমরা মোল বের করে নেব, মোল বের করে নেব, মোলটা বের করতে হবে। মোলটা আমরা কীভাবে বের করব, মোলটা বের করার জন্য আমরা জানি যে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট, ঠিক আছে, এবং ভলিউম রয়েছে, ঠিক আছে। তাহলে মোলারিটি কী হবে, গিভেন ওয়েট কত, গিভেন ওয়েট কিন্তু তোমরা জানো যে ইউরিয়ার যে গিভেন ওয়েট, এটা কিন্তু সরি এখানে গিভেন ওয়েট হবে 8.6 গ্রাম দিয়েছে, হয়তো বা 8.6 গ্রাম দিয়েছে, হ্যাঁ 8.6 গ্রাম দিয়েছে, আর মলিকুলার ওয়েট হবে 60, এবং ভলিউম হচ্ছে 1 লিটার, ঠিক আছে, 1 লিটার। তাহলে এখানে যে ভ্যালুটা, এটা কিন্তু অ্যাপ্রক্স তোমার 0.143 আসবে, ঠিক আছে, 143, হ্যাঁ এই ভ্যালুটা কিন্তু অ্যাপ্রক্স আসবে। এরপরে এটা থেকে আমি কী বের করবো, যেহেতু দুটোটার মোলারিটি সেম, ঠিক আছে, তাহলে এখানে মোলারিটি ইজ ইকুয়াল টু 143 ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে গিভেন ওয়েট বাই মলিকুলার ওয়েট ইন্টু তোমার এখানে ভলিউম, ঠিক আছে। তাহলে আমার এখানে আননোনের বের করছি আমি, তাহলে আননোনের তোমার UN ইজ ইকুয়াল টু কী হবে, W কত, W হচ্ছে গিয়ে তোমার 5 গ্রাম, ঠিক আছে, এবং এখানে 0.143 ইন্টু তোমার এখানে ভলিউম কত রয়েছে, ভলিউম রয়েছে 1 লিটার, ঠিক আছে, 1 লিটার। তাহলে এখানে এখানে 50 গ্রাম হবে। 50 গ্রাম কেন লিখেছি, কারণ দেখো 1 লিটারের মধ্যে এখানে এই জিনিসটা আমি ইউজ করেছি, এই যে বক্স ব্লু কালার করে বক্স দিয়েছি, ঠিক আছে, যে 1 লিটারের মধ্যে তোমার 50 গ্রাম কিন্তু ওই আননোনটা ডিজলভ রয়েছে, ঠিক আছে। তাহলে যেহেতু 1 লিটারের মধ্যে তোমার 50 গ্রাম দ্রবীভূত রয়েছে, এই জন্য 50 এখানে লিখেছি, আর এখানে মোলারিটি তো আমি ওটা দিয়ে ব্যবহার করলাম, এবং ভলিউমটা এখানে 1 লিটার রয়েছে, ঠিক আছে। তাহলে আননোনের যে মাসটা আসবে, এটা তোমার 348.9 এমন সামথিং আসবে, ঠিক আছে। সো এখানে আমরা বলতে পারি যে অপশন কোথায় রয়েছে, অপশন ডিতে রয়েছে, অপশন ডি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। পরবর্তী কোশ্চেনে দেখো কি বলেছে যে তোমার মোলারিটি আচ্ছা এখানে বলেছে যে তোমার টেম্পারেচারের উপরে কোনটা নির্ভর করে না। তাহলে এখানে বলেছে যে তোমার হুইচ অফ দ্য ফলোয়িং টার্ম ইন্ডিপেন্ডেন্ট অফ টেম্পারেচার, কোনটা টেম্পারেচারের উপর ডিপেন্ড করে না। তাহলে জানো তোমরা মোলারিটি এবং নর্মালিটি এগুলি কিন্তু নাম্বার অফ মোল পার লিটার অফ দ্য সলিউশন এবং নাম্বার অফ গ্রাম ইকুইভ্যালেন্ট, ঠিক আছে, গ্রাম ইকুইভ্যালেন্ট পার লিটার অফ সলিউশন। তাহলে এই দুইটার মধ্যে কিন্তু ভলিউম আসছে, আর তোমরা জানো ভলিউম কিন্তু ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার। তাহলে আমরা ইজিলি বলতে পারি যে মোলারিটি এবং নর্মালিটি এগুলি কিন্তু টেম্পারেচারের সাথে ডিপেন্ড করছে, ঠিক আছে। তাহলে এখানে নর্মালিটি দেখছি, এখানে এটা হবে না,
ঠিক আছে, এবং এখানে মোলারিটি দেখছি, এখানে এটাও হবে না, ঠিক আছে, নর্মালিটি এখানেও দেখছি, এটাও হবে না, ঠিক আছে। তাহলে অপশন সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, মোলালিটি। আর তোমরা জানো মোলালিটি কিন্তু একদম টেম্পারেচারের সাথে ডিপেন্ড করে না, কারণ ওখানে কোনো ভলিউমের টার্মস আসে না, ঠিক আছে। কারণ আমরা 1000 গ্রামের মধ্যে যখন কতটুক সলিউট অ্যাড আছে ওটাকে আমরা মোলালিটি বলি, এবং মোল ফ্র্যাকশন এটা তো রয়েছে একটা ফ্র্যাকশান, ঠিক আছে। আর ফ্র্যাকশান যেহেতু ফ্র্যাকশান কিন্তু কোনো কিছুর উপরে ডিপেন্ড করে না, ঠিক আছে। তাহলে ওটার কিন্তু ফ্র্যাকশানের কোনো ইউনিটে হয় না, সো এটা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট হবে টেম্পারেচারের সাথে, ঠিক আছে। এরপরে তোমার এই যে ফ্রন্টলিচ রয়েছে, ফ্রন্টলিচের এখানে কী রয়েছে, অ্যাবজর্পশন আইসোথার্ম, এখানে বলেছে একটা স্ট্রেট লাইন হবে। তাহলে আমরা দেখি যে ফ্রন্টলিচের যে ইয়েটা, এটা হচ্ছে x/m ইজ ইকুয়াল টু তোমার x/m ইকুয়াল টু তোমার k ইন্টু p⁴1/n, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ইকুয়েশনটা। তো আমি এটাকে যদি আমি নিই তাহলে আমি এটা কি নিতে পারবো, এখানে x/m ভার্সেস 1/p তো করা যাবে না, ঠিক আছে, এটা তো হবেই না, কারণ 1/p এখানে আমি ইজিলি দেখতে পাচ্ছি যে এখানে পসিবল না, ঠিক আছে। তাহলে আমি লগেরটা দেখতে হবে, আর এখানে x/m আর p এর তো পসিবল না, কারণ p এর পাওয়ার রয়েছে, ঠিক আছে, তাহলে এটাও হবে না। তাহলে দেখে নিই লগ করলে কি হয়, লগ x/m যদি আমি করি তাহলে লগ k প্লাস লগ 1/nটা সামনে চলে আসবে লগ p, ঠিক আছে। তাহলে লগ xm আর হচ্ছে কি লগ p এর সাথে যদি আমি করি তাহলে কিন্তু আমার যে গ্রাফটা ওটা কিন্তু এমন একটা গ্রাফ আসবে, স্ট্রেট লাইন, ঠিক আছে। তাহলে এখানে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে, অপশান সি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন, এটা একদম মানে ইজি কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনে দেখো কী বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে তোমার হুইচ অফ দ্য ফলোয়িং কলয়েডস হ্যাজ মিনিমাম প্রোটেক্টিং পাওয়ার, ঠিক আছে, মিনিমাম প্রোটেক্টিং পাওয়ার কার রয়েছে। তাহলে দেখো এই যে গোল্ড নাম্বার কিন্তু তোমার ইনভার্স প্রপোর্শনাল থাকে প্রোটেক্টিং পাওয়ারের, ঠিক আছে। মানে প্রোটেক্টিং পাওয়ার যত বেশি হবে গোল্ড নাম্বার তত কম হতে হবে, ঠিক আছে। সেমভাবে গোল্ড নাম্বার যার যত বেশি ওর কিন্তু প্রোটেক্টিং পাওয়ার কিন্তু কম, ঠিক আছে। তাহলে এখানে বলেছে কার প্রোটেক্টিং পাওয়ার কম হবে, তাহলে যার কিন্তু তোমার গোল্ড নাম্বার বেশি রয়েছে ওর কিন্তু হবে। তো অপশানে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ড নাম্বার কিন্তু এখানে পটেটিউর সবচেয়ে বেশি রয়েছে, সো এর কিন্তু তোমার সংরক্ষণ ক্ষমতা এর কিন্তু কম হবে, ঠিক আছে। নেক্সট দেখো উইচ অফ দ্য ফলোয়িং উইল ফর্ম পজিটিভ কলয়েড, ঠিক আছে। তো পজিটিভ কলয়েডের ক্ষেত্রে কিন্তু তোমার এখানে কিন্তু তোমার এখানেও AgI তৈরি হবে, ঠিক আছে, AgI তৈরি হবে। যেহেতু এখানে সলিউশনটা 2 ড্রপ দেওয়া হয়েছে AgNO3, দ্যাট মিনস এখানে কিন্তু এক্সেস রয়েছে এটা, ঠিক আছে। এটা যদি এক্সেস হয় তাহলে এই যে কলয়েডটা তৈরি হবে এটা কিন্তু তোমার এক্সেস পরিমাণে এখান থেকে আয়োডিনকে নিজের মধ্যে ডিজলভ করবে। সো আয়োডিন আমরা জানি একটা নেগেটিভ কলয়েড, ঠিক আছে, নেগেটিভ কলয়েড, তাহলে ওভারঅল যে কলয়েডটা ওটা নেগেটিভ হবে, তাহলে এটা তো হবেই না, ঠিক আছে। এরপরে H2S এবং AsCl3 এটা কিন্তু তোমার নেগেটিভ কলয়েডের ফর্মেশন করে, ঠিক আছে, আশা করি তোমরা এটা জানো। নেক্সট আমরা দেখব এবার অপশন বি এবং অপশন সিতে যে কোনো একটা হতে পারে, ঠিক আছে। তাহলে দেখছি এখানে কি হবে, এখানে কিন্তু তোমার দুইটার সাথে তুমি রিয়েকশন করো তাহলে কিন্তু এখানে FeOH3, ঠিক আছে, যেটার মধ্যে তোমার Fe+3 তৈরি হচ্ছে, ঠিক আছে। তাহলে তোমার এখানে আমার দেখতে হবে যে কোনটার মধ্যে অ্যাক্সেস দেওয়া রয়েছে। দেখো এটার মধ্যে এটা অ্যাক্সেস রয়েছে আর এটার মধ্যে কিন্তু এটা অ্যাক্সেস রয়েছে, ঠিক আছে। যেহেতু এটা অ্যাক্সেস রয়েছে দ্যাট মিন্স তোমার কি হবে, হ্যাঁ, এখানে ফেরিক হাইড্রোক্সাইড যে সলিউশনটা FeOH3 এটা তৈরি করার পরে, ঠিক আছে, এই যে কলয়েডটা তৈরি হবে এই কলয়েডটা কী করবে, এই এক্সেস FeCl3 থেকে, ঠিক আছে, মানে এটা যেহেতু বেশি রয়েছে যার কারণে এটার থেকে তোমার আরও Fe+3কে নিয়ে এই কলয়েড সলিউশনে নিজের মধ্যে অ্যাবজর্ব করবে, ঠিক আছে। তাহলে যেহেতু এখানে অ্যাবজর্পশন হচ্ছে তাহলে ওভারঅল যে সলিউশনটা ওটার মধ্যে Fe+3 এর কনসেন্ট্রেশন বেড়ে যাবে, দ্যাট মিনস তোমার ওখানে আমি বলতে পারি যে এটা একটা তোমার পজিটিভ কলয়েড হয়ে যাবে সলিউশনটা। সো এখানে কি হবে, এখানে অপশান সি কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো হুইচ প্রপার্টি অফ দ্য কলয়েড ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য চার্জ অফ দ্য কলয়েড পার্টিকেলস, ঠিক আছে। তাহলে কলয়েড পার্টিকেলের চার্জের উপর ডিপেন্ড করে না কোনটা, তাহলে কোয়াগুলেশন, অবভিয়াসলি এটার মধ্যে কোয়াগুলেশনের মধ্যে প্রেসিপিটেট ফর্ম হয়, ঠিক আছে, পিপিটি ফর্ম হয়, এটার মধ্যে কিন্তু চার্জের ফ্যাক্টর রয়েছে, ঠিক আছে, যত বেশি চার্জ হবে অত ভালো কোয়াগুলেশন মানে পিপিটি ফর্ম হবে, ঠিক আছে। তাহলে এটা তো হবেই না। এরপর ইলেকট্রোফোরেসিস, এটার মধ্যে কী হয়, কলয়েড পার্টিকেল ছোটাছুটি করে, ঠিক আছে, কলয়েড পার্টিকেল ছোটাছুটি করে, এটা আমরা জানি, সো এটাও হবে না।
ইলেকট্রোঅসমোসিস, এর মধ্যে তোমার ডিসপারশন মিডিয়ামের যে ইয়েটি রয়েছে, মিডিয়ামটা কিন্তু তোমার ট্রাভেল করে। সো এই ক্ষেত্রে তোমার ইলেকট্রিসিটির প্রভাবে কিন্তু এটা হচ্ছে। সো এটাও কিন্তু হবে না, ঠিক আছে, চার্জের কোনো কিছু বোঝা যায় না, এটাও কিন্তু হবে না, ঠিক আছে, কারণ এটার মধ্যে চার্জের ব্যাপার রয়েছে নাকি। হ্যাঁ, ইলেকট্রোঅসমোসিসের মধ্যে তোমার যে ডিসপারশন মিডিয়াম ওটা কিন্তু ট্রাভেল করে। সো এক্ষেত্রে কিন্তু চার্জের ব্যাপার রয়েছে, সো এটা হবে না। এবার টিন্ডাল ইফেক্ট কিন্তু সঠিক উত্তর হবে। কেন? কারণ টিন্ডাল ইফেক্ট কি, এটা তো কলয়েডের একটা বিচ্ছুরণ হচ্ছে, ঠিক আছে, লাইট পাথটা দেখা যাচ্ছে, মাধ্যমের যে পার্টিকেলগুলো বা কলয়েডের যে পার্টিকেলগুলো এগুলা লাইটকে কি করছে, রিফ্লেক্ট করছে, ঠিক আছে। সো ওই জন্য আমরা লাইটের পাথ দেখতে পাই, ঠিক আছে। সো টিন্ডাল ইফেক্ট কিন্তু এটা চার্জের কোনো ব্যাপার নেই এখানে, সো এটা কোনো অপশন হবে এটা, ঠিক আছে। নেক্সট দেখো এখানে কি হচ্ছে, কি স্টেপ ইন দ্য সিনথেসিস অফ নাইলন 6, ঠিক আছে। নাইলন 6 এর মধ্যে কোন রিঅ্যাকশন ইনভলভ আছে, ঠিক আছে। তো এই যে নাইলন 6 এর ফরমেশন হয়, এটা কিভাবে হয়, এটা যদি আমি বলি, এখানে তোমার একটা ঠিক আছে, এখানে তোমার একটা সাইক্লোহেক্সানোন রয়েছে। এটা কিন্তু যখন তোমার NH2OH এর সাথে বিক্রিয়া করবে তখন এখান থেকে জল বের করে দেবে, ঠিক আছে। জল বের করলে তোমার এখানে কিন্তু তোমার একটা অক্সিম তৈরি হবে, ঠিক আছে, অক্সিম। এই যে অক্সিমটা এটা কি করবে, এটা তোমার রিঅ্যারেঞ্জ হয়ে, ঠিক আছে, রিঅ্যারেঞ্জড হয়ে কিন্তু এখানে ক্যাপ্রোল্যাক্টাম কিন্তু তৈরি করবে, ঠিক আছে। এবার এই ক্যাপ্রোল্যাক্টামটা আবার রিঅ্যারেঞ্জ হয়ে কিন্তু নাইলন 6 কিন্তু তোমার তৈরি করে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ব্যাকম্যান রিঅ্যাকশানে কিন্তু এটা হয়, ঠিক আছে। ব্যাকম্যান রিঅ্যাকশানে কিন্তু এই যে অক্সিম থেকে কিন্তু তোমার এখানে যে সাইক্লিক যে 7 মেম্বার রিং ক্যাপ্রোল্যাক্টাম ফর্ম হচ্ছে, এটা কিন্তু ব্যাকম্যান রিঅ্যাকশানে হয়ে থাকে, ঠিক আছে। তাহলে অপশন বি সঠিক উত্তর হবে, ঠিক আছে। ব্যাকম্যান রিঅ্যাকশন কিন্তু মোটামুটি খুব একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া, এটা যদিও যারা MSc করেছে MScতে অবশ্যই পড়েছে। নেক্সট দেখো এখানে বলেছে স্যাম্পল পলিমার কন্টেইন 200 মলিকুলার মাস দেওয়া রয়েছে, 300 মলিকুলার মাস দেওয়া রয়েছে, 500 মলিকুলার মাস দেওয়া রয়েছে। এখানে বলেছে নাম্বার অফ অ্যাভারেজ মলিকুলার মাস বের করো, MN, ঠিক আছে। তাহলে MN এর ফর্মুলাটা আমরা কি জানি, MN এর ফর্মুলাটা রয়েছে সামেশন অফ MI/NI ডিভাইড বাই সামেশন অফ NI, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমার N1 এর ভ্যালু কত, N1 এর ভ্যালু রয়েছে 200, ঠিক আছে, 200 নাম্বার অফ মলিকুল রয়েছে এবং মলিকুলার মাস কত দেওয়া রয়েছে, M1 এর ভ্যালু দেওয়া রয়েছে 1000, ঠিক আছে। সেমভাবে তোমার N2 কত দেওয়া রয়েছে 300 মলিকিউল, ঠিক আছে, এবং M2 ভ্যালু কত রয়েছে, এটা কিন্তু 10⁴, ঠিক আছে। এবং N3 এর ভ্যালু কত, N3 এর ভ্যালু হচ্ছে 10⁴, এবং M3 এর ভ্যালু হচ্ছে এটা 500, এবং M3 এর ভ্যালু দেওয়া হচ্ছে 10⁵, ঠিক আছে। তাহলে এখানে থেকে তোমার অবভিয়াসলি ক্যালকুলেট করে এই তিনটা কিন্তু প্লাস করলে কি হবে, 1000 চলে আসবে, ঠিক আছে, 1000, ঠিক আছে। সামেশন অফ NI করলে কি হবে, N1 প্লাস N2 প্লাস N3। সো এখানে কি হবে 200 প্লাস 300 প্লাস 500, তাহলে 1000, ঠিক আছে। আর এটা কি হবে 1000 ইন্টু 200, ঠিক আছে। এটা তোমার মাল্টিপ্লাই করলে হ্যাঁ ওভারঅল তোমার 53200 ঠিক আছে এমন আসবে, ঠিক আছে। তো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে অপশন বি 53200 অপশন বি কিন্তু চলে আসবে, ঠিক আছে, একদম ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে, নেক্সট কোয়েশ্চেনে বলেছে যে এখানে তোমার কি বলেছে, এখানে বলেছে যে তোমার একটা পলিমার রয়েছে, ওই পলিমারে হুইচ ইজ ফ্লোরিনেটেড ফুললি, ঠিক আছে, একদম পুরোপুরিভাবে এটা ফ্লোরিনেটেড করা হয়েছে, ঠিক আছে। এই যে পলিমারটা রয়েছে এটাকে একদম মানে ভালোভাবে একদম কি বলে এটাকে মানে ফ্লোরিনেটেড করা হয়েছে, ঠিক আছে। তো ফ্লোরিনেটেড আমরা জানি যে ফ্লোরিনেটেড কিন্তু করা হয় তোমার রয়েছে তোমার কি বলে এটাকে CF2 বন্ড CF2, ঠিক আছে। তো এটা কিন্তু ট্যাফলনের ক্ষেত্রেই হয়ে থাকে, ট্যাফলনের ক্ষেত্রে কিন্তু হয়ে থাকে। সো আমরা বলতে পারি যে এখানে কিন্তু সঠিক উত্তর ট্যাফলন কিন্তু সঠিক উত্তর হবে, কারণ এটার মধ্যে কিন্তু সবগুলি কার্বনে কিন্তু এখানে ফ্লোরিন কিন্তু হাইড্রোজেন ছেড়ে কিন্তু ফ্লোরিন যুক্ত হয়ে গেছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ইজিলি সঠিক উত্তর হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেনে আমরা চলে যাব। নেক্সট কোয়েশ্চেনে দেখো কি বলেছে, এখানে বলেছে মনোমার ইউনিট অফ PHBV, ঠিক আছে, PHBV। তো এখানে মনোমার ইউনিট যেটা রয়েছে মনোমার ইউনিট,
এটা কি হবে মনোমার ইউনিট, এটা কিন্তু 3 হাইড্রোক্সি বিউটানোইক অ্যাসিড এবং 3 হাইড্রোক্সি প্যান্টানোইক অ্যাসিড, এই দুইটা মিলে কিন্তু তোমার PHBV একটা মনোমার তৈরি হয়, ঠিক আছে। হ্যাঁ, এটা মনোমার ইউনিট আর কি, কোনো একটা সিনথেসিসের, ঠিক আছে। সো এটা সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন এবং আজকের লাস্ট কোয়েশ্চেন দেখো, এটার মধ্যে কী বলেছে, এখানে বলেছে ওয়েভ নাম্বার ফর দ্য শর্টেস্ট ওয়েভলেন্থ ট্রানজিশন ইন দ্য বার্মার সিরিজ অফ দ্য অ্যাটমিক হাইড্রোজেন এত, ঠিক আছে, ইজ। তাহলে এটা কত হবে? দেখো এই যে কোয়েশ্চেনটা রয়েছে এটার মধ্যে তোমরা কিভাবে করবে, এটা আমরা করতে গেলে আমরা কি করতে পারি এটার মধ্যে দেখো আমরা কীভাবে করব এটার মধ্যে দেখো তো এই জিনিসটা আমি করতে পারি কিনা। নিউ বার ওয়েভ নাম্বারের কথা বলেছে, নিউ বারকে আমরা ওয়েভ নাম্বার ধরি, আর হচ্ছে কি রিডবার্গ ধ্রুবক এবং n1 স্কোয়ার মাইনাস n2 স্কোয়ার, নাকি? এটা হচ্ছে মেন ফর্মুলাটা। তো এটার মধ্যে রিডবার্গ তোমার 1097677, ঠিক আছে, এটা হচ্ছে রিডবার্গ ধ্রুবকের ভ্যালু। এবং তোমার n1 কত হবে, বার্মার সিরিজ যেহেতু বলেছে তাহলে n1 এর ভ্যালু হবে 2 এবং n2 এর ভ্যালু হবে কি ইনফিনিটি, ঠিক আছে। তাহলে এখানে 2 স্কোয়ার মাইনাস 1/ইনফিনিটি, তাহলে এখানে কত আসবে, এটা তো 0 হয়ে যাবে, হ্যাঁ, আর এটা কত হবে ডিভাইড বাই 4, তাহলে 97677 ডিভাইড বাই 4, এটা করলে কত আসবে 27419, ঠিক আছে। এটা কিন্তু সঠিক উত্তর অপশান সিতে চলে আসবে, ঠিক আছে। আশা করি তোমরা এই পার্ট 2টা পছন্দ হয়েছে, পার্ট 2 ভিডিওটা, ঠিক আছে। সো আমরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে। আজকের জন্য এইটুকুই।